ইংরেজি গ্রামার শিখতে গেলে টেন্স শব্দটা শুনলেই কেমন যেন একটু ভয় লাগে তাই না? মনে হয় যেন বিরাট এক ধাঁধা। কিন্তু সত্যি বলতে সময়ের সঠিক প্রকাশ করার জন্য এর থেকে জরুরি আর কিছুই নেই। চলুন আজকে আমরা একসাথে এই টেন্সের পুরো গঠনটা একদম গোড়া থেকে ধাপে ধাপে বুঝে নিই। দেখুন, দুটো খুবই সাধারণ বাক্য, তাই না? আমি ফুটবল খেলি আর আমি ফুটবল খেলেছিলাম। কিন্তু এই যে ছোট্ট একটা পরিবর্তন, এটাই কিন্তু একটা বিশাল বড় ধারণার দিকে আমাদের নিয়ে যায়। আচ্ছা, এই পার্থক্যের একেবারে মূলে কি আছে? চলুন তো সেটাই খুঁজে বের করা যাক। আর উত্তরটা হলো টেন্স। হ্যাঁ, এই পার্থক্যের মূলে আর কিছুই নেই, আছে শুধু টেন্স। টেন্সকে বলতে পারেন একটা চাবিকাঠির মতো, যেটা ভার্ব বা ক্রিয়ার রূপটা একটু বদলে দিয়েই আমাদের পরিষ্কার করে বলে দেয় যে কাজটা ঠিক কখন হচ্ছে। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম ভিত্তি থেকে শুরু করে একে একে বর্তমান, অতীত আর ভবিষ্যৎকালের গঠন দেখব, আর সবশেষে পুরো নকশাটা একসাথে মিলিয়ে নেব। চলুন তাহলে আমাদের এই জার্নিটা শুরু করা যাক। যে কোনো কিছু বানানোর আগে যেমন তার ভিত্তিটা মজবুত করে নিতে হয়, ঠিক সেভাবেই আমরা আমাদের আলোচনার শুরুতে টেন্স জিনিসটা আসলে কি সেই মূল ধারণাটা একদম পরিষ্কার করে নেব। তাহলে টেন্স আসলে কি? এর পুরো রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ভার্ব বা ক্রিয়ার ভেতরে। সোজা কথায়, ভার্বের রূপটা যখন বদলায় তখনই আমরা বুঝতে পারি কাজটা কি এখন হচ্ছে, নাকি অতীতে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে। ব্যাস, এটাই হলো টেন্সের আসল ভিত্তি। সময়কে যদি আমরা একটা বড় কাঠামোর সাথে তুলনা করি, তাহলে তার তিনটে মূল পিলার বা স্তম্ভ আছে, আর সেগুলো হলো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, মানে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। ইংরেজি টেন্সের পুরো জগৎটা কিন্তু এই তিনটে স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে। বেশ, তাহলে চলুন আমাদের কাঠামোর প্রথম তলাটা বানানো যাক, আর সেটা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। মজার ব্যাপার হলো এই বর্তমানকালেরও কিন্তু আবার চারটে আলাদা আলাদা রূপ আছে। চলুন এক এক করে দেখা যাক। সবার প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কাজ রোজকার অভ্যাস বা একটা সাধারণ সত্যি কথা বোঝানো হয়। যেমন ধরুন, ছেলেরা ফুটবল খেলে, এটা তাদের একটা রেগুলার কাজ। আর এর গঠন দেখুন কি ভীষণ সোজা। সাবজেক্ট, তারপর ভার্বের একদম বেসিক ফর্ম, আর শেষে অবজেক্ট। এরপর হল প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? যে কাজটা ঠিক এই মুহূর্তে চলছে, কন্টিনিউ হচ্ছে, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর সবচেয়ে বড় চিহ্ন হল ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া, মানে ছেলেরা ঠিক এই মুহূর্তে খেলছে। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা একটু মজার। কাজটা কিন্তু অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল বা প্রভাবটা এখনও আছে। যেমন ছেলেরা ফুটবল খেলেছে, মানে হয়তো তাদের খেলাটা শেষ, কিন্তু তারা এখনও মাঠেই আছে বা জেতার আনন্দটা রয়ে গেছে। কাজ শেষ, কিন্তু তার রেশটুকু রয়ে গেছে। আর প্রেজেন্ট টেন্সের শেষ রূপটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এমন একটা কাজ যা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, থামেনি। যেমন ছেলেরা বিকেল থেকে ফুটবল খেলছে, মানে খেলাটা বিকেলে শুরু হয়েছিল আর এখনও সেটা চলছেই। তো আমাদের কাঠামোর প্রথম তলাটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার চলুন দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক, আর সেটা হলো পাস্ট টেন্স বা অতীতকাল। আর হ্যাঁ, এটারও কিন্তু ঠিক চারটি আলাদা রূপ আছে। পাস্ট ইনডেফিনিট হল একদম সোজাসাপটা অতীত। কোনো কাজ অতীতে শেষ হয়ে গেছে, ব্যাস, গল্প শেষ। এর সাথে বর্তমানের আর কোনো যোগাযোগ নেই। এখানে আমরা শুধু ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি। ছেলেরা ফুটবল খেলেছিল, ব্যাস, খেলেছিল, এখন আর খেলছে না। এবার ভাবুন, অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলছিল। যেমন কাল বিকেলে ছেলেরা ফুটবল খেলছিল। কাজটা শেষ হয়ে গিয়েছিল কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই সময়ে কাজটা চলছিল। এটাই হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্সটা একটু খেয়াল করে বুঝতে হবে। এটা আমরা তখন ব্যবহার করি যখন অতীতে দুটো ঘটনা ঘটে। যে ঘটনাটা আগে ঘটে সেটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার হয়। যেমন দেখুন, বৃষ্টি আসার আগে ছেলেরা ফুটবল খেলেছিল। এখানে দুটো কাজ, বৃষ্টি আসা আর খেলা। কোনটা আগে হয়েছে? খেলা। তাই খেলার অংশটা পাস্ট পারফেক্টে বলা হলো। আর এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও অতীতে দুটো ঘটনা নিয়ে কথা বলে, কিন্তু এখানে বোঝানো হয় যে একটা কাজ শুরু হয়ে অন্য আরেকটা কাজ হওয়ার আগ পর্যন্ত একটানা চলছিল। মানে বৃষ্টি নামার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ছেলেরা খেলছিলই, খেলাটা থামেনি। বেশ, আমাদের কাঠামোর দুটো স্তম্ভই তৈরি। এবার চলুন শেষ এবং তৃতীয় স্তম্ভটা বানিয়ে ফেলি, আর সেটা হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। দেখা যাক ভবিষ্যতের কথা আমরা কিভাবে চার রকমভাবে বলতে পারি। ফিউচার ইনডেফিনিট হল ভবিষ্যতের কথা বলার সবচেয়ে সহজ উপায়।
ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, ব্যাস এটুকুই। ছেলেরা ফুটবল খেলবে, খুবই সিম্পল একটা পূর্বাভাস। এর জন্য আমরা ভার্বের আগে শুধু উইল বা শ্যাল বসিয়ে দিই। আচ্ছা, এবার ভবিষ্যতের কোনো একটা সময়ের কথা ভাবুন। ওই সময়ে কোনো একটা কাজ চলতে থাকবে। যেমন, কাল এই সময়ে ছেলেরা ফুটবল খেলতে থাকবে। ভবিষ্যতে একটা চলমান অবস্থা বোঝানোর জন্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট টেন্স আমাদের ভবিষ্যতের একটা ডেডলাইনের কথা বলে, মানে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ শেষ হয়ে যাবে। যেমন রাম রাত 10টার মধ্যে ভাত খেয়ে ফেলবে। এখানে ডেডলাইনটা হলো রাত 10টা, আর তার আগেই খাওয়ার কাজটা শেষ হয়ে যাবে। আর আমাদের একদম শেষ টেন্স হল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বোঝায় যে ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত একটানা চলতে থাকবে। যেমন রাম সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলতে থাকবে, মানে সন্ধ্যাবেলায় যখন কাজটা শেষ হবে তখন বোঝা যাবে যে সে বেশ কিছুক্ষণ ধরে কাজটা করছিল। এখানে কাজের সময়কাল বা ডিউরেশনের ওপর জোর দেওয়া হয়। তো আমাদের ভিত্তি তৈরি 3টে স্তম্ভের, সবকটার তলাও তৈরি। এবার সময় হয়েছে আমাদের বানানো পুরো কাঠামোটা, মানে সম্পূর্ণ নকশাটা এক ঝলকে দেখে নেওয়ার। আর এই দেখুন আমাদের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। এখানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার প্রতিটার 4টে করে রূপকে পাশাপাশি রাখা হয়েছে। একটা জিনিস খেয়াল করুন তো, সব কন্টিনিউয়াস টেন্সের সাথে কিন্তু আইএনজি আছে। আবার সব পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার হয়েছে। এই ছোট ছোট প্যাটার্নগুলো একবার ধরে ফেলতে পারলেই দেখবেন এই 12টা টেন্স আর কোনোদিন কঠিন মনে হবে না। দেখুন, টেন্স কিন্তু শুধু কিছু গ্রামারের নিয়ম নয়, এটা আসলে গল্প বলার একটা শক্তিশালী টুল বা হাতিয়ার। এই যে 12টা টেন্স আমরা শিখলাম, এগুলোর মাধ্যমে আমরা সময়ের যে কোনো মুহূর্তকে একদম নিখুঁতভাবে ধরতে পারি। তো এখন যেহেতু পুরো নকশাটাই জানা হয়ে গেল, আসল প্রশ্নটা হলো নিজের গল্পটা কিভাবে বলা হবে। নিজের অভিজ্ঞতা, নিজের ভাবনা কোন সময়ের ফ্রেমে ফেলে সেটাকে প্রকাশ করা হবে। ভেবে দেখুন তো।